ঠিক আছে, শুরু করছি। আচ্ছা, যে পারবি আগে থেকে, ঠিক আছে, কোনো একটা প্রবলেম যদি মনে হয় যে না এটা আমি পারবো, সে আগে শুরু করে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোরা যদি দুটো অঙ্কে আগে এগিয়ে থাকতে পারিস কোনো অসুবিধা হবে না। আমি পরপর সব সিকোয়েন্সিয়ালি অঙ্কগুলো করছি। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে কি বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরে মোট সুদ পিএনআর বাই 25। তাহলে মূলধনের পরিমাণ কত? তাহলে যে মূলধন সম্পর্কে আলোচনা করা হচ্ছে, আমরা এটাকে 1 নম্বর অঙ্ক নাম দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তারিখ কত? 6 না, 6/12/24। মূলধনটাকে আমি বললাম এক্স। ঠিক আছে, এখানে সময় আর সুদের হার দুটোই দেওয়া আছে, বলা আছে এন বছর সময় এবং সরল সুদের হার হচ্ছে 8%। তাহলে সুদের পরিমাণ কত হবে? সুদ কত হবে? পারা যাবে না? কত হবে? তো সূত্রটা কি ছিল? পিআরটি বাই 100, মানে এক্স ইন্টু আর ইন্টু সময় হচ্ছে এন ডিভাইডেড বাই 100। তাহলে এটা হয়ে যাচ্ছে সুদ। তাহলে কোশ্চেনে কি বলছে যে শর্তানুসারে এই যে সুদ এক্স আর এন ডিভাইডেড বাই 100 এর ভ্যালু বলা আছে কত? পিএনআর বাই 25। পিএনআর বাই 25। এটাকে সিম্পলিফাই কর, দেখ এক্স ইকুয়ালস টু কত আসছে। এখানে কাটাকাটি যাচ্ছে উভয় পক্ষ থেকে। দেখ কি কি কাটে, এন কাটে, পি কাটে, তাই না? পি বলছি, এন কাটে, আর কাটে, এবং 25 আর 100 কেটে 4 হয়ে যায়। তার মানে এক্স ইকুয়ালস টু 4p। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আসল আমাদের কাছে চাওয়া হয়েছিল, আসলের পরিমাণ হয়ে যাচ্ছে কত? 4p টাকা। ওকে, ভেরি গুড। নেক্সট 2 নম্বর প্রবলেম। ঠিক আছে, ঠিক তারপরে অঙ্কটা, যে অঙ্কগুলো করবো না সেগুলোর পাশে ক্রস দিয়ে রাখিস। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক, যে দেখ কি বলেছে। 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান কত হবে? তাহলে কোশ্চেনে বলা আছে সমীকরণ হচ্ছে 3x² প্লাস 8x প্লাস 2, এটা ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ কি কি বলা আছে? আলফা ও বিটা। তো এখানে 1/α প্লাস 1/β মানের জন্য আমাদেরকে বীজ এবং সহগের মধ্যে সম্পর্কগুলোকে লিখতে হবে। তো আমি একবার রিভাইজ করে দিই, যে ax² প্লাস bx প্লাস c এটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এর দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা আর আলফা বিটা এদের কিছু একটা মান পাওয়া যায়। মানগুলো কি কি ছিল? আলফা প্লাস বিটা কি ছিল, আলফা বিটা কি ছিল বল দিবাক? মাইনাস বি বাই এ সি বাই এ। ভেরি গুড। তাহলে আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হয়ে যাচ্ছে সি বাই এ। তাহলে এখানেও একই রকম ভাবে আলফা প্লাস বিটা বি পজিশনে কত দেখা যাচ্ছে? না, তুই যাচ্ছিস ঠিকই, কিন্তু বি পজিশনে আমি জিজ্ঞেস করেছি। বি হচ্ছে কি 8, তাই না? বি হচ্ছে 8, আর এ কত? 3। তাহলে তুই যেটা বলছিলি যে -8/3, ঠিক আছে, মাইনাস একটা হবে, কিন্তু সেটা অ্যান্সারে হবে -8/3। তাহলে আলফা প্লাস বিটা হয়ে গেল -8/3। আলফা বিটা কত হবে? 2/3। আমাদের লাগবে 1/α প্লাস 1/β। কি করে এর মানটা পাই? লসাগু করে দিতে হবে। তাহলে এটাকে আমি লসাগু করে দিচ্ছি, হয়ে গেল আলফা বিটা, উপরে হয়ে গেল আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মানটা বসিয়ে দিচ্ছি -8/3। কাটাকাটি কর, দেখ কত আসছে। -4 আসছে। কেন? কারণ 3 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে 8কে ভাগ করলে -4 হয়ে গেল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সিম্পল কিন্তু এই কোশ্চেন গুলো, কিছু সহজ আছে কিছু কঠিন আছে, আমরা সব ধরনের প্রবলেমই আলোচনা করব। 3 বার্ষিক, পরে অঙ্কে যাব। বলা আছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা? ঠিক আছে,
বার্ষিক সুদের হার দেওয়া আছে, কিন্তু সুদ চাওয়া হয়েছে কিসের? মাসের। ঠিক আছে, 1 মাসের সুদ চাওয়া হচ্ছে। তো 1 মাসের সুদ 1 টাকা, 1 মাসের সুদ যদি 1 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ তাহলে 12 টাকা হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে বেসিক্যালি কি করব, আমরা আমাদের কাছে কি চাওয়া হচ্ছে? আসল, তাই তো? কি চাওয়া হয়েছে? আসল। তাহলে আসলকে আমি ধরলাম পি, আসল ধরলাম পি। আমি সুদের হার মানে R%, আর কে ধরলাম হচ্ছে, কোশ্চেনে দেওয়া আছে কত? 5%, না? তাহলে 5% ধরলাম। আচ্ছা, সময় n ইকুয়ালস টু ধরলাম 1 বছর, আর সুদ, সুদ ইকুয়ালস টু 1 টাকা, ওটা মাসিক 1 টাকা, তার মানে বছরে হবে 12 টাকা। ঠিক আছে, তাহলে আমি যদি পি টাকার উপর ওই যে PRT বাই 100 যদি অ্যাপ্লাই করি, 1 বছরের সুদ যদি বের করি, তাহলে এটা হয়ে যাবে পি ইন্টু 5 ইন্টু 1 ডিভাইড বাই 100। 1 বছরের সুদ বের করা হলো সূত্রের সাহায্যে। আর কোশ্চেনে সেই 1 বছরের সুদ, মানে কোশ্চেন অনুযায়ী 1 বছরের সুদ হচ্ছে 12 টাকা। তার মানে পি এর মান কত হয়ে যাবে? 240 টাকা। বোঝা গেছে? 240 টাকা। এই হয়ে গেল 3 নম্বর কোশ্চেন। কত সিম্পলি প্রবলেম গুলো সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে যে অথবা পার্টটা আছে ওটা করবো না, কারণ ওটা চক্রবৃদ্ধি সুদ, ওটা পরের দিন করবো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা বলা আছে সেটা হচ্ছে যে সমাধান করো 1/a প্লাস 1/b প্লাস 1/x ইকুয়াল টু 1/a প্লাস b প্লাস x। 4 নম্বর বলেছে সমাধান করো 1/a প্লাস 1/b প্লাস 1/x, এটা ইকুয়াল টু 1/a প্লাস b প্লাস x। এই অঙ্কটা করতে হলে একটা ট্রিক খাটাতে হবে। ট্রিকটা কি? সরাসরি লসাগু করবো কি? হ্যাঁ, 1/x হোক, 1/a হোক, 1/b হোক, একটা না একটা পদকে সাইড চেঞ্জ করাতে হবে। ঠিক আছে, যে কোনো একটা পদকে সাইড চেঞ্জ করিয়ে দিতে হবে। তো যেটা শ্রেয়াংশী বললো যে 1/x কে আমরা পাল্টে দিচ্ছি, এই সাইডে নিয়ে যাই 1/a প্লাস b প্লাস x মাইনাস 1/x করে দিলাম। লসাগু করবো এখন বাঁ পাশেও ডান পাশেও। লসাগু বাঁ পাশে হবে ab, উপরে হয়ে যাবে a প্লাস b বা b প্লাস a। এখানে হবে x ইন্টু a প্লাস b প্লাস x, উপরে হবে x মাইনাস a প্লাস b প্লাস x, অর্থাৎ a প্লাস b বাই ab, এটা ইকুয়াল টু x মাইনাস a মাইনাস b মাইনাস x বাই x ইন্টু a প্লাস b প্লাস x। x গুলো কেটে গেল, তার মানে a প্লাস b বাই ab, এটা ইকুয়াল টু মাইনাস কমন নিলে a প্লাস b বাই x ইন্টু a প্লাস b প্লাস x। a প্লাস b কেটে গেল, x ইন্টু a প্লাস b প্লাস x, এটা ইকুয়াল টু মাইনাস ab, অর্থাৎ গুণ করে দিই। এখানে ab কে এই পাশে নিয়ে আসি। প্রথমে দেখ ax হচ্ছে, তারপরে bx হচ্ছে, তারপরে x স্কোয়ার হচ্ছে, তারপরে প্লাস ab হচ্ছে। আমরা কি করব, x স্কোয়ারের সাথে ax আর bx এর মধ্যে যে কোনো একজনকে রাখবো, আর আরেকজন যে থাকবে তার সাথে ab কে রাখবো, এরপরে কমন নেব। তো কমন নিলে দেখ আমাদের অলমোস্ট অঙ্কটা হয়ে গেল মিডল টার্মের সাহায্যে। তো মিডল টার্ম করছি এখন, মিডল টার্মের সাহায্যে এই প্রবলেমটা অলমোস্ট ডান হয়ে গেছে। এই হয়ে গেল ফ্যাক্টরাইজেশন, উৎপাদকে ভাঙানো হয়ে গেল। এরপরে x এর মান বের করা, তার মানে এখান থেকে x প্লাস a ইকুয়ালস টু 0 হবে, বা x প্লাস b ইকুয়াল টু 0 হবে। অতএব x এর মান হয় মাইনাস a বা মাইনাস b হবে। ক্লিয়ার? ঠিক আছে, দেখ বেশিরভাগ অঙ্কই মনে হবে যেন করেছি। ঠিক আছে, কারণ আমরা প্রচুর প্রবলেম সলভ করেছি, ফিল হবে যেন এই অঙ্কটা এর আগেও করেছি। তোরা জাস্ট ট্রিকটাকে কাজ করার চেষ্টা করবি যে কি ছিল এই অঙ্কটার মেইন কায়দা কি ছিল। ঠিক আছে, আচ্ছা 5 নেক্সট অঙ্ক 1/x minus a into x minus 2, x minus 1 into x minus 2 plus 1/x minus 2 into x minus 3
প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এটা ইকুয়াল টু 1 বাই 6। মনে আছে অনুষ্কা এটা ট্রিক কি ছিল? কেউ বলতে পারবি কি করতে হয় এই অঙ্কটাতে? এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যাটাগরির অঙ্কের মধ্যেই পড়ে এই অঙ্ক। যেমন ওটা ডিরেক্টলি লেখাটা আমাদের ভুল হবে, দেখি আলাদা করতে হবে ঠিক, কিন্তু আলাদা করার তো একটা নিশ্চয়ই কারণ হবে, বা আলাদা করব যে তার মাঝখানে একটা স্টেপও হবে। ডাইরেক্টলি আমরা ওরকম প্লাস দিয়ে লিখবো না, ঠিক আছে? আমরা ব্যাখ্যা করবো জিনিসটাকে কি করে। আরেকবার বল। মানে লবটা আছে তো উপরে যদি লিখি যে x - 1, হ্যাঁ, তারপরে মাইনাস x - 2, তাহলে যদি আবার পরেরটা হলো x - 2 মাইনাস x - দেখ উপরে 1 আছে না, এর উপরে 1 আছে না, আর এর নিচে যে উৎপাদক দুটো দেখা যাচ্ছে, এই উৎপাদক দুটোকে বিয়োগ কর। x - 1 থেকে x - 2 কে বিয়োগ কর, দেখ কত আসে। এটা মাইনাস এটা করলে x - 1, এখানে মাইনাসে x মাইনাসে প্লাস 2, x x কাটা, -1 প্লাস 2 কত হয়? -1 প্লাস 2 প্লাস 1, এটা 1 উপরে আছে। তার মানে এই 1টাকে আমি এভাবে লিখতে পারি, আর এটাই হচ্ছে কায়দা, মেইন কায়দা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে মাইনাস x - 2 যেটা লিখেছি এখানে ডিভাইডেড বাই x - 1 ইন্টু x - 2 প্লাস এটাকে তাহলে আমি কি লিখবো? খেয়াল করে দেখ এটাকে কি লিখবো, হ্যাঁ? তাহলে এটাকে লিখবো আমরা x - 2 মাইনাস x - 3, একই জিনিস, ঠিক আছে? একই জিনিস, যে x - 2 আর x - 3 বিয়োগফলও 1 হয়, এই জন্য আমরা 1 এর বদলে x - 2 মাইনাস x - 3 লিখলাম। একই রকম ভাবে এই 1 এর জায়গাতেও আমরা লিখবো x - 3 মাইনাস x - 4 ডিভাইডেড বাই x - 3 ইন্টু x - 4। এখন আমরা সেপারেট করবো, যেরকম নেহা বললো যে সেপারেট করতে হবে, এখন সেপারেট করবো, ঠিক আছে? এখন দেখ অনুষ্কা, x - 1 কে আমি x - 1 ইন্টু x - 2 দিয়ে ডিভাইড করছি, কাটাকাটি যাবে, পড়ে কি থাকবে? পড়ে কি থাকবে বল? কাটাকাটি তো যাবে না, x - 1 আর নিচে তো সেম সেম দেখা যাচ্ছে, কাটলে পরে পড়ে কি থাকবে? 1 না, x - 1 বাই x - 1 ইন্টু x - 2, তো কাটবে কে কে? x - 1 আর x - 1, পড়ে কে থাকবে? 1 বাই x - 2, ঠিক আছে? হরে 1 x - 2 পড়ে থাকবে, মানে 1 বাই x - 2। একই রকম ভাবে মাইনাস সেপারেট করছি তো, তার মানে এটাকেও ভাগ করতে হবে এটা দিয়ে, পড়ে কি থাকবে তাহলে? 1 বাই x - ঠিক আছে? একই রকম ভাবে এখানেও পড়ে থাকবে 1 বাই x - 3 মাইনাস কাটাকাটি গিয়ে কত পড়ে থাকবে? 1 বাই x - 2। বোঝা যাচ্ছে সেপারেশনটা এখন বুঝতেছিস নেহা? তাহলে এইভাবে আমরা সেপারেট করব, তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো x - 4 মাইনাস 1 বাই x - 3, এটা ইকুয়াল টু 1 বাই 6। কাটাকাটি যাবে আরো, দেখ -1 বাই x, ভুল কাটলাম, x - 1 কাটছে না, 1 বাই x - 2 আর -1 বাই x - 2 কাটে, 1 বাই x - 3 -1 বাই x - 3 কাটে, পড়ে থাকলো 1 বাই x - 4 মাইনাস 1 বাই x - 1, এটা ইকুয়াল টু 1 বাই 6, ঠিক আছে? এরকম পড়ে থাকলো। তাহলে তাহলে পরে এখন করব লসাগু, কারণ এটা সমাধানের অঙ্ক, আর কিসের? দ্বিঘাত সমীকরণের অঙ্ক। লসাগু করলাম, উপরে হলো x - 1 মাইনাস ব্র্যাকেটে x - 4, এটা ইকুয়াল টু 1 বাই 6। তার মানে x - 1 মাইনাস x প্লাস 4 বাই x - 4 ইন্টু x - 1, এটা ইকুয়াল টু 1 বাই 6। এই হয়ে গেল। x গুলো কেটে গেল, দুটো x কেটে যাচ্ছে, -1 প্লাস 4 হচ্ছে, তার মানে 3, অর্থাৎ 3 বাই x - 4 এর সাথে x - 1 গুণ হচ্ছে, তাহলে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x
প্লাস 4 এটা ইকুয়াল টু 1/6 হবে, অর্থাৎ 3/x² মাইনাস 5x প্লাস 4 এটা ইকুয়াল টু 1/6 হবে, অর্থাৎ কোনাগুনি গুণ 3 6 18 এটা ইকুয়াল টু কোনাগুনি গুণ x² মাইনাস 5x প্লাস 4, অতএব x² মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 এটা ইকুয়াল টু 0, তাহলে x² মাইনাস 5x মাইনাস 14 এটা ইকুয়াল টু 0। এই হয়ে গেল দ্বিঘাত সমীকরণের আকার। এখন এই সমীকরণটাকে আমরা মিডল টার্ম অথবা সিদ্ধাচার্যের সাহায্যে সমাধান করতে পারি, যেটা খুশি, ঠিক আছে। তোমার যে কোনো একটা টেকনিকে করো, আমি বলবো মিডল টার্ম পদ্ধতিতে করো, মিডল টার্ম প্র্যাকটিস করো, তোমরা মিডল টার্মের সাহায্যে করো। আর বলো যে উৎপাদক আকারে এটাকে কত লেখা যাবে, কত ইন্টু কত লেখা যাবে। সেটা আমি বলছি না, আমি বলছি উৎপাদকের পরে 7 ঠিকই বলছিস তোরা, উৎপাদক আকারে লেখার পরে কি আসবে, কত ইন্টু কত আসবে শেষে, মিডল টার্ম করার পরে শেষে কত আসবে, কত ইন্টু কত। ওটাকে উৎপাদক আকারে প্রকাশ করতে হয়, মানে তারপরে স্টেপের কথা বলছি, তার পরের স্টেপের কথা। দেখ কমন সমন নিয়ে শেষে কত ইন্টু কত পাওয়া যাচ্ছে, এটা আসছে x মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2, ঠিক আছে, x মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2, অর্থাৎ এখান থেকে আমাদের কনক্লুশন হবে x মাইনাস 7 ইকুয়াল টু 0 বা x প্লাস 2 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 7 বা মাইনাস 2 হয়ে গেল শেষ, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, মার্ক করে রাখিস, এর ট্রিকটা বুঝতে হবে। নেক্সট কত নম্বর হবে, 6 নম্বর, মার্কিং হিসেবে আমাদের 6 যাবে। ঠিক তার পরের অঙ্কটা, একটি ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের পার্থক্য 9/20, ভগ্নাংশটি কত। একটা ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের পার্থক্য 9/20, একটা ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের পার্থক্য 9/20, ভগ্নাংশটি কত। হ্যাঁ বলতে পারবি প্রকৃত ভগ্নাংশ বড় হয় না অপ্রকৃত ভগ্নাংশ বড় হয় মানের দিক থেকে। অপ্রকৃত ভগ্নাংশ সবসময় প্রকৃত ভগ্নাংশের থেকে বড়, ঠিক আছে, সবসময় যে কোনো অপ্রকৃত ভগ্নাংশ, যে কোনো প্রকৃত ভগ্নাংশের থেকে মান বড়। কেন, খুব সিম্পল কথা, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যে কোনো অপ্রকৃত ভগ্নাংশের মান 1 থেকে সবসময় বড় হয়, আর যে কোনো প্রকৃত ভগ্নাংশের মান 1 থেকে সবসময় ছোট হয়। তো অবভিয়াসলি যে কোনো অপ্রকৃত ভগ্নাংশ তার প্রকৃত ভগ্নাংশ থেকে বড়। কোশ্চেনে কি বলছে, ভগ্নাংশটা কিরকম, প্রকৃত, তাহলে তার অনন্য কিরকম হবে, অপ্রকৃত হবে। তার মানে আমি প্রকৃত থেকে অপ্রকৃত বিয়োগ করব না অপ্রকৃত থেকে প্রকৃত বিয়োগ করব, কোন, ইয়েস, অপ্রকৃত থেকে প্রকৃতকে বিয়োগ করা হবে। ক্লিয়ার, বুঝতে পারছি। এখন কোশ্চেনে কি বলেছে দেখি, বলা আছে একটি ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের পার্থক্য বলা আছে 9/20 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। একটি ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের পার্থক্য, তাহলে আমি ধরে নিচ্ছি প্রকৃত ভগ্নাংশটা এক্স ধরি, না একটা কাজ করি, অপ্রকৃত ভগ্নাংশটাকে এক্স ধরি, অপ্রকৃতটাকে এক্স ধরি, প্রকৃতটা হয়ে যাক 1/x, ঠিক আছে। ধরি অপ্রকৃত ভগ্নাংশটি হলো এক্স, অতএব প্রকৃত ভগ্নাংশ সেটা কত হবে 1/x। শর্তানুযায়ী সমীকরণ বানাতে হবে, সমীকরণটা কি হবে, x minus 1/x, গুড, ইকুয়াল টু, ভেরি গুড, 9/20। এই হয়ে গেল সমীকরণ। এই সমীকরণটা এখন সমাধান করবো, x এর মান বের করবো, কাজ শেষ, ঠিক আছে। তাহলে না x এর মান শেষ করবো, কাজ শেষ না, আমাকে 1/x এর মানটা বের করতে হবে। আমাদের বলেছে ভগ্নাংশটা কত, মানে প্রকৃত ভগ্নাংশটা কত, তো খেয়াল রাখতে হবে প্রকৃত ভগ্নাংশ কিন্তু 1/x, তাহলে x এর শেষে x এর যেটা মান আসবে তার অনন্যকটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে সমাধান করি, x² - 1/x এটা ইকুয়াল টু 9/20, কোনাগুনি গুণ
20x² মাইনাস 20 এটা ইকুয়াল টু 9x। এখান থেকে যে দ্বিঘাত সমীকরণটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 20x² মাইনাস 9x মাইনাস 20 এটা ইকুয়াল টু 0। একটু চিন্তা কর এবং বল যে এটার থেকে x এর মান কি আসবে, বা এটার মিডল টার্ম যাবে কি করে। মিডল টার্ম যাবে তো অবশ্যই, ঠিক আছে, কিন্তু মিডল টার্মটা হবে কত, কত মাইনাস কত করতে হবে, 20 20 400 হয়, তো কত মাইনাস কত করলে পরে 9 আসবে। বেশি কঠিন না, একদম ঠিক, 25 মাইনাস 16, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 20x² মাইনাস 25 মাইনাস 16 ইন্টু এক্স মাইনাস 20 এটা ইকুয়াল টু 0। তার মানে 20x² মাইনাস 25x প্লাস 16x মাইনাস 20 এটা ইকুয়াল টু 0। এইখান থেকে কমন যায় কত, কত কমন যাচ্ছে এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে 5x, পরে থাকলে কত 4x মাইনাস 5 প্লাস এখান থেকে কত কমন যায় 4, 4 কমন গেলে 4x মাইনাস 5, তাহলে পরে এখানে 4x মাইনাস 5 ইন্টু 5x প্লাস 4 পড়ে থাকলো, এটা ইকুয়াল টু 0 হলো। অতএব 4x মাইনাস 5 এটা ইকুয়াল টু 0, বা 5x প্লাস 4 এটা ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 5/4 বা x ইকুয়াল টু মাইনাস 4/5। হ্যালো, বলতো x এর কোন মানটা গ্রহণযোগ্য? একদম ঠিক, কোশ্চেনে বলা আছে যে ভগ্নাংশটা হচ্ছে ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশটা বলা আছে সেটা ধনাত্মক প্রকৃত, তার অনন্যকটা তাহলে কি হবে, ঋণাত্মক হয়ে যাবে কি? অনন্যক মানে কি, বেসিক ফান্ডটা কি অনন্যকের, মানে বেসিক্যালি ভগ্নাংশটাকে উল্টায় দেওয়া, তাতে সাইন চেঞ্জ হওয়ার তো কোনো গল্প আসে না, তাই না? তো ওটাও পজিটিভ থাকবে, তার মানে আমরা কি করব, যেহেতু x ধনাত্মক, তাই x ইকুয়ালস টু 5/4, আমাদের লাগবে 1/x, অতএব প্রকৃত ভগ্নাংশটি হলো 4/5। এই হয়ে গেল, শেষ, ক্লিয়ার, বোঝা গেছে, তাই তো হয়ে গেল 7, কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7। এরপর কি বলেছে দেখি, সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করেছে। দেখি সমকোণী ত্রিভুজ মাত্রই একটা কথা ফার্স্টে একদম মাথার মধ্যে নক করে, বলতে কার কি জিনিস, পিথাগোরাসের উপপাদ্য, তাই না? সমকোণী ত্রিভুজ দেখা মাত্র ওই কথাটা প্রথমেই মাথার মধ্যে আসে, পিথাগোরাস আসবে। তো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বলা আছে 15 সেমি, অপর দুটি বাহুর মধ্যে পার্থক্য বলা আছে 3 সেমি। তো ত্রিভুজটির বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। অতিভুজ দেওয়া আছে, অপর দুটি বাহুর পার্থক্য বলা আছে, মানে একটা বাহু এক্স হলে আর একটা বাহু তুই x মাইনাস 3 নিলেও যায়, x প্লাস 3 নিলেও, তার ছোট বাহুটা তুই যদি বলিস x, বড় বাহুটা হয়ে যাবে x প্লাস 3, ঠিক আছে, যেহেতু বলা আছে ডিফারেন্স হচ্ছে 3 সেন্টিমিটারের, ক্লিয়ার। তাহলে আমি ধরলাম এইভাবেই ধরি যে ছোট বাহুটি হলো x সেমি, তার মানে বড় বাহু সেটা হবে হচ্ছে x প্লাস 3 সেমি, ঠিক আছে না? ওকে, এরপর অতিভুজ বলা আছে কত, 30 না 15, হ্যাঁ, অতিভুজ বলা আছে 15 সেন্টিমিটার। এখন আমাদের সমীকরণ বানাতে হবে না, তো সমীকরণের জন্য আমরা কি করবো, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। তো পিথাগোরাস কি বলছে, পিথাগোরাস এটা অ্যাপ্লাই করছি। পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি x প্লাস 3 তার স্কয়ার, মানে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ারই ধরলাম, ঠিক আছে, কে লম্ব কে ভূমি এটা বোঝা যাচ্ছে না, কিন্তু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সেন্সটা আসছে। এটা ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, অতিভুজ বলা আছে 15, 15 স্কয়ার। এটাকে ভেঙে দিই, দ্বিঘাত সমীকরণ বানাই, x স্কয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস x স্কয়ার এটা ইকুয়াল টু 15 স্কয়ার কত হয় ইনস্ট্যান্ট 225, 225, ঠিক আছে,
2x² প্লাস 6x, 225 থেকে 9 বিয়োগ কোথায়, 225 মাইনাস 9 216, তাহলে মাইনাস 216, 2 দিয়ে ভাগ করছি, তাহলে x² প্লাস 3x মাইনাস 108 এটা ইকুয়াল টু 0। আবার মিডল টার্ম বলো কত মাইনাস কত লিখবো, x² প্লাস, লিখে নাও যারা যারা লিখছো লিখে নাও, লিখতে লিখতে ভাবো চিন্তা করো যদি পসিবল হয়। x² প্লাস 3x বলতে তোমাদেরই হবে x² প্লাস 3x মাইনাস 108, এটাই ওইখান থেকে আমরা মিডল টার্ম যদি করি কত মাইনাস কত লেখা হবে, কত মাইনাস কত করে 3 আসবে শেষে, হ্যাঁ 12 মাইনাস 9, ঠিক 12 মাইনাস 9, 9 12 108, তাহলে x² প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 এটা ইকুয়াল টু 0। x কমন গেল x প্লাস 12 মাইনাস 9 কমন গেল x প্লাস 12 এটা ইকুয়াল টু 0, তার মানে x প্লাস 12 ইন্টু x মাইনাস 9 এটা ইকুয়াল টু 0, অর্থাৎ x এর ভ্যালু হয়ে যাচ্ছে আইদার মাইনাস 12 অর প্লাস 9, মাইনাস 12 হচ্ছে অথবা প্লাস 9 হয়ে যাচ্ছে, মাইনাস 12 অর প্লাস 9। হ্যালো, ঠিক আছে, x এর মান পেয়ে গেলাম। তো x দেখ, x তো একটা বাহুর দৈর্ঘ্য, তো আমার একটা নেগেটিভ ভ্যালু আসছে একটা পজিটিভ ভ্যালু আসছে, নেগেটিভ তো নিতে পারবো না যেহেতু বাহুর দৈর্ঘ্য, পজিটিভ হতে হবে, তার মানে x এর সঠিক ভ্যালু হচ্ছে 9, তাহলে x ইকুয়ালস টু 9 হয়ে যাচ্ছে। আমাদের কি বলেছে, অপর বাহু দুটির দৈর্ঘ্য বের করতে বলছে, ত্রিভুজটির বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয়, মানে বাহুগুলির দৈর্ঘ্য হবে, যেহেতু x একটি বাহুর দৈর্ঘ্য, তাই কত হবে, অতএব x ইকুয়াল টু 9 সেমি হবে। অতএব বাহুগুলি সেটা হবে 9 সেমি ও 12 সেমি। দারুণ না, অঙ্কগুলো ভালো যাচ্ছে না? নেক্সট কি বলেছে, টু 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনকাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে? তাহলে মানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, কিন্তু উচ্চতা দেওয়া নেই, বলা আছে চৌবাচ্চাটা অর্ধেক জলপূর্ণ আছে। এখন ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢালা হচ্ছে, তো জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? তাহলে আমি ধরে নিচ্ছি জলের গভীরতা x বৃদ্ধি পাবে, কথা, ঠিক আছে, জলের গভীরতা x বৃদ্ধি পাবে। তাহলে এখন সমীকরণ বানাতে হবে, সমীকরণ আমি বানাই কি করে? সমীকরণটা বানানো মেইন ইম্পর্টেন্ট কাজ, সমীকরণ আমি কি করে বানাই ভেবে দেখো। সমীকরণ আমরা কি করে বানাই? যদি উচ্চতা x ধরি তাহলে এখানে 2.8 মানে 2.1 মিটার, এটা কি লিটারে আনতে হবে? লিটার এলো ইনটু যদি x ইকুয়াল টু 630। দেখ বলা আমাদের তো ওই জলের গভীরতা কতটা বাড়বে এটা জিজ্ঞেস করা হয়েছে না। যখন আমরা জলের একটা বৈশিষ্ট্য জানি বা তরল পদার্থের একটা বৈশিষ্ট্য জানি, যে তরল পদার্থকে যে পাত্রে রাখা হয়, তার মানে যে মানে যত লিটার জল ঢালা হচ্ছে সেটা শেষমেশ ওই চৌবাচ্চাটা অর্থাৎ আয়তঘনকের আকার ধারণ করছে, ঠিক আছে। এখন এই যে আয়তঘনকটা হবে, যে আয়তঘনকাকার জলটা তৈরি হলো, সেই জলটার হাইটটাই আমার লাগবে। ওই জলটা সম্পর্কে আমরা কি কি জিনিস জানি, ওর দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, উচ্চতাটা আমি জানি না, উচ্চতাটা আমি x ধরে নিলাম, আর আমি জানি জলের পরিমাণটা কত, 630 লিটার।
আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মিটার, এখানে মিটারে দেওয়া আছে না, তো মিটার আর লিটারের মধ্যে সম্পর্ক লাগবে। তো মিটার আর লিটারের মধ্যে সম্পর্ক কি ছিল মনে পড়ে? মিটার এবং লিটারের মধ্যে কি সম্পর্ক ছিল মনে পড়ে না? মিটার এবং লিটারের মধ্যে কি সম্পর্ক ছিল? 1 লিটার ইকুয়ালস টু কি হয়? 1 লিটার ইকুয়াল টু মনে পড়ে না? 1 লিটার ইকুয়ালস টু 1 ঘন ডেসিলিটার। 1 ঘন ডেসিলিটার, ঠিক আছে? ডেসিলিটার, ঠিক আছে? তার মানে 1 লিটার ইকুয়ালস টু 1 ঘন ডেসিলিটার হয়, যত আমার মনে পড়ে, ঠিক আছে? এখন 1 ঘন ডেসিমিটার, সরি, 1 লিটার ইকুয়ালস টু 1 ঘন ডেসিমিটার, ঠিক আছে? তো এখন আমাদেরকে কোশ্চেনে বলা আছে সবকিছু মিটারে, ফার্স্টে আমাদের কি করতে হবে? ডেসিমিটারে কনভার্ট করো, তারপরে তার থেকে আয়তন বের করো এবং সেই আয়তনটাকে 630 এর সাথে ইকুয়াল করে দাও, ব্যাস, তাহলে সমীকরণ তৈরি হয়ে গেল, ওখান থেকে এক্স এর মান চলে আসবে, ঠিক আছে? চলো শুরু করি। তাহলে পরে এটা হচ্ছে আমাদের 8 নম্বর কোশ্চেন। দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত লিখবো? 2.1 তো মিটারে দেওয়া আছে, আমার তো লাগবে ডেসি, তাহলে 21 ডেসিমিটার হয়ে যাবে, ডেসিমিটার হয়ে যাবে। আচ্ছা, প্রস্থ, বল প্রস্থ কত হবে? 15 ডেসিমিটার। আমি ধরলাম উচ্চতা, ধরলাম বা গভীরতা, উচ্চতা আসবে না গভীরতা আসবে, গভীরতা ধরলাম, গভীরতা ধরা হচ্ছে এক্স ডেসিমিটার, ঠিক আছে? তাহলে আয়তন বা শর্ত অনুসারে, একবারে শর্ত অনুসারে লিখলাম, সমীকরণ তৈরি করছি শর্ত অনুসারে। তো আমাদের লাগবে আয়ত ঘনকের আয়তন। আয়ত ঘনকের আয়তন কি ছিল শ্রেয়াংশী? জানিস তুই? তুই জানিস, আমি জানি যে তুই জানিস, ঠিক আছে? বল। খুবই সহজ, হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আয়তন তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? তুই যেটা বলছিস ওটা কি? ওটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাহলে 21 গুণ 15 গুণ এক্স, এটা ইকুয়ালস টু কত বলা আছে? এটা হচ্ছে 630, ঠিক আছে? এখান থেকে এক্স এর মান বের করো, 630 বাই 21 গুণ 15, তার মানে এক্স ইকুয়ালস টু, কাটাকাটি যায়, 21 দিয়ে 630 কে কাটলে হয় হচ্ছে 30, আর 15 দিয়ে 30 কে কাটলে 2, তারপরে এখানে হয়ে গেল বেসিক্যালি 2, তাহলে 2 ডেসিমিটার। বোঝা গেছে? 2 ডেসিমিটার, 2 ডেসিমিটার হাইট বাড়বে, ঠিক আছে? গভীরতা 2 ডেসিমিটার বেড়ে যাবে, হয়ে গেল, শেষ, ক্লিয়ার? নেক্সট কি বলেছে দেখি। একের এক, মানে একের এক, ওই বিভাগ ক এর একের এক, ওটা আমরা করবো, ওটাকে আমরা 7, 8, 9 নম্বর অঙ্ক নাম দেবো। এটা এর আগের দিনই করছি, এই অঙ্কটা এর আগের দিনই করা হয়েছে। 10, ঠিকই বলছে, এর উত্তর হবে 10। কি করে? বার্ষিক 10% হারে মূলধন কত বছরের সুদ আসলে দ্বিগুণ হবে? আগের দিন আমি লিখিয়েছি নেহা, সুদ আসলে দ্বিগুণ হওয়া মানে সুদের মান কি হয়ে যাওয়া? সুদাসল দ্বিগুণ হওয়া, তার মানে সুদের মান এবং আসলের মান সমান হয়ে যাওয়া, ঠিক আছে? আর সুদাসল, দেখি তো এটা কার মনে আছে, সুদাসল 3 গুণ হয়ে যাওয়া মানে, তাহলে হয়ে যাবে সুদাসল 3 গুণ হওয়া মানে কি? সুদ আসলের দ্বিগুণ, ঠিক আছে? সুদ হয়ে যাবে আসলের দ্বিগুণ, ফর্মুলা লেখানো হয়েছিল আগে, মনে আছে তো? আচ্ছা, তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 10 বছর। নয়ের অ্যান্সার ডাইরেক্টলি লিখলাম 10 বছর, এটা করা হচ্ছে না, এটা অলরেডি হয়েছে আমার আগের দিনই। 10 10 10 10। নেক্সট কি হয়েছে? ওই চক্রবৃদ্ধি সুদ ছেড়ে দেয়, তারপরের যে অঙ্কটা, a - 2 × x² + 3x + 5 = 0 সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না যখন a এর মান, এটাও আগের দিন করানো হয়েছে। এর ভ্যালু কত হবে? 2 2, এর ভ্যালু হয়ে যাবে 2। কেন 2 হবে? কারণ আগের দিন লেখানো হয়েছে। একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ হয় না কখন? যখন হয় না, কখন?
আমি বলছি কখন, তুই বলবি যখন। যখন যখন এ পোর্শনটা জিরো হয়, তার মানে এক্স স্কোয়ারের সহগটা যখন জিরো, ওটাকে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, ওটাকে এক্স স্কোয়ারের সহগ আমরা বাংলা বলে থাকি। এক্স স্কোয়ারের সহগটা যদি জিরো হয়, এক্স স্কোয়ারের সহগ এই অঙ্কে কত, এ মাইনাস টু, তাহলে এ মাইনাস টু যদি জিরো হয়ে যায়, তার মানে এর ভ্যালু টু, তাহলে এর মান যদি 2 হয়, তাহলে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। ব্যাস, ঠিক আছে, গেল। নেক্সট কি বলেছে? নেক্সট হচ্ছে অনুবাদ সমানুবাদ বাদ, অর্ধবৃত্ত, এটাও বাদ। ঠিক আছে, 6 নম্বরটাও ছেড়ে দিচ্ছি। 2-1 পি টাকার R% হারে 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটি বেশি, তার যুক্তি সহকারে উত্তর দিতে হবে। ঠিক আছে, পি টাকার R% হারে সরল সুদ 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটা বড় হবে, তার মানটা আমাদেরকে যুক্তি সহকারে লিখতে হবে। ঠিক আছে, তো 2 বছরের সরল সুদ আমরা হিসেব করব, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করব, দেখি কত আসে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 10-11। তাহলে পি টাকার R% হারে 2 বছরের সরল সুদ কত হবে? সূত্রটা কি? PTR/100, তাহলে পি, টি হচ্ছে 2, আর তো আরই বসবে, ডিভাইডেড বাই 100, তার মানে PR/50 এত টাকা হয়ে গেল। পি টাকার R% হারে, দেখি তো দিবাকরের মনে আছে কিনা এটা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? গুড, পি প্লাস পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার 2 মাইনাস পি। ঠিক আছে, শুধু টু দি পাওয়ার 2 যদি করতাম তাহলে ওটা হতো সুদাসল, তার থেকে যদি আসলকে বিয়োগ করে দিই তাহলে চলে আসবে সুদ। তাহলে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার 2 মাইনাস পি, এটা ইকুয়াল টু পি কমন, বা এটাকে তুই a প্লাস বি হোল স্কয়ারে ভেঙে দে, তাহলে 1+2r/100 প্লাস r²/100 মাইনাস পি, গুণ করে দে এখানে পি দিয়ে, পি প্লাস 2pr/100 প্লাস pr² মাইনাস পি, পি কাটা, 2 আর 100 কাটা, 50 হবে, pr/50 প্লাস pr²/100। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখবো চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের মান কি আসলো? চক্রবৃদ্ধি সুদের মান আসলো pr/50 প্লাস pr²/100। pr/50 কিসের মান আসছিল আমাদের? pr/50 কি ছিল? সরল সুদ। তার মানে চক্রবৃদ্ধি সুদ, এই যে pr/50 এর জায়গায় আমি লিখতে পারি সরল সুদ প্লাস pr²/100। দুটো রাশিকে a আর b কে যোগ করে c পাওয়া যায়। ঠিক আছে, a আর b কে যোগ করে c পাওয়া যাচ্ছে, তাহলে কার মান বেশি হবে, a না c এর? c এর মান বেশি হবে। এক্ষেত্রে সরল সুদের সাথে pr²/100 যোগ করে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাচ্ছে, তাহলে কার মান বেশি হবে? তাহলে অতএব লিখবো চক্রবৃদ্ধি সুদ গ্রেটার দেন সরল সুদ, এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখ বিভাগ ক্ষয়ের 3 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে, ওটা হবে আমাদের 12 নম্বর অঙ্ক আজকের। বিভাগ ক্ষয়ের 3 নম্বর অঙ্ক, বিভাগ খ এর 3 নম্বর অঙ্ক, বুঝেছিস? বিভাগ ক্ষয়ের 3 নম্বর অঙ্ক দেখ, এক ব্যক্তি তার 12 বছর ও 14 বছরের বয়সের 2 ছেলের জন্য 18,750 টাকা এমন ভাবে ভাগ করে রেখে গেলেন যে যখন তারা 18 বছর বয়স হবে
বয়সে সাবালক হবে তখন 5% সরল সুদে প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি প্রত্যেকের জন্য কত টাকা রেখে গিয়েছিলেন? তো কোন এক ব্যক্তির দুজন ছেলে আছে, একজন 12 বছরের, একজন 14 বছর বয়স। তো দুজনের যখন 18 বছর বয়স হবে তখন তারা সমান পরিমাণ কিছু টাকা পাবে। 12 বছরের ছেলের জন্য ব্যক্তি যতটা টাকা রেখে গেছেন, মানে 12 বছরের ছেলে এবং 14 বছরের যে ছেলে, দুজনের জন্যই ব্যক্তিরা কিছু না কিছু টাকা ব্যাংকে রেখে গেছেন। ঠিক আছে, আমাদেরকে বের করতে হবে ব্যাংকে তিনি কত কত টাকা করে রেখেছেন। যেহেতু আমাদের কাছে পরিমাণগুলো জানা নেই, তা আমি একটা ধরে নিচ্ছি এক্স, আর আরেকটা আমি ধরতে পারি যত দেওয়া আছে 18,750 মাইনাস এক্স ধরা যেতে পারে। একটা এক্স হলে পরে একটা 18,750, মানে 18,750 টাকা। এই যে 12 নম্বর অঙ্ক দিচ্ছি, 18,750 টাকা, এটা দুভাগ করা হয়েছে। একটা এক্স, একটাকে ওয়াইও নাম দিতে পারি, যেটা ইচ্ছা ওয়াই দিলাম। ঠিক আছে, একটাকে এক্স নাম দিলাম, একটাকে ওয়াই নাম দিলাম। মনে রাখতে হবে যে এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 18,750। এটা আমরা শেষে ইউজ করব। এই এক্স এর 5% সরল সুদের হারে, ঠিক আছে, কিছু সুদ পাওয়া যাবে। কত বছরের জন্য সুদ পাওয়া যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, সেটা আমাদের জানতে হবে। তো আমি ধরে নিচ্ছি এক্স টাকা তিনি 12 বছর বয়সের যে ছেলেটা তার জন্য রেখে গেছে, আর ওয়াই টাকা তিনি কত 14 বছর, না 14 বছর বয়সের যে ছেলেটা আছে তার জন্য তিনি ওয়াই টাকা রেখে গেছেন। এখন দুজন ছেলেই যখন 18 বছর বয়স হবে তখন গিয়ে টাকাগুলো পাবে। তো এই যে 12 বছরের ছেলে যখন 18 বছর বয়স হবে, কত বছর পরে 18 হবে তার মানে এক্ষেত্রে সময় 6 বছর। কথাটা ক্লিয়ার? সেক্ষেত্রে যখন সুদ পাবে, সেই সুদের পরিমাণ কত হবে? পিটিআর বাই 100, তার মানে এক্স ইন্টু 5 ইন্টু 6 বাই 100, এটা হয়ে যাবে সুদের পরিমাণ। একই রকম ভাবে আমরা যদি ওয়াই এর ক্ষেত্রে সুদের হারটা সেম, কিন্তু সময়টা আলাদা। কেন সময়টা আলাদা? কারণ ওয়াই টাকা উনি 14 বছর বয়সে ছেলেটার জন্য রেখে গেছেন, কারণ 14 থেকে 18 হতে কত বছর সময় লাগে? 4 বছর। তার মানে এখানে টাকাটা খাটবে হচ্ছে 4 বছরের জন্য। তো 4 বছর পরে তার সুদের পরিমাণ কত হবে? সুদের পরিমাণ হয়ে যাবে ওয়াই ইন্টু 5 ইন্টু 4 বাই 100। কোশ্চেনে বলা আছে এই দুটো সুদের পরিমাণ সেম। ঠিক আছে, এই দুই সুদের পরিমাণটা সেম। তাই তো আশা করি বলা আছে না? ও না, প্রত্যেকে সুদাসলে সমান টাকা পাবে, সুদ সেম না, সুদাসলটা সেম। তাহলে এক্ষেত্রে ফার্স্টের ক্ষেত্রে সুদাসল কত? সুদাসল কত হয়ে যাবে? এক্ষেত্রে সুদাসল হবে এক্স প্লাস 5 6 30, 30 এক্স বাই 100। কাটাকাটি করলাম না, ঠিক আছে? তার মানে 130 এক্স বাই 100 হলো। সেকেন্ডের ক্ষেত্রে সুদাসল কত? এক্ষেত্রে আসল কত ছিল? ওয়াই, আর সুদ কত হয়েছে? 20 ওয়াই বাই 100। তার মানে কত হয়ে যাচ্ছে? 120 ওয়াই বাই 100। শর্তে বলা আছে যে এরা দুজন সমান, অতএব 130 এক্স বাই 100 এটা ইকুয়াল টু 120 ওয়াই বাই 100। 100 গুলো কেটে গেল, শূন্য গুলো কেটে গেল, অতএব 13 এক্স এটা ইকুয়াল টু 12 ওয়াই। আমাদের কাজ হচ্ছে এক্স আর ওয়াই এর মান বের করা। ঠিক আছে, এক্স এর মান এবং ওয়াই এর মান দুটোই বের করতে হবে। কি করে বের করি? আমার কাছে কয়টা এক্স আর ওয়াই দিয়ে কয়টা সমীকরণ হলো? তাহলে আমার কাছে এক্স আর ওয়াই দিয়ে কতগুলো সমীকরণ হলো? দুটো সমীকরণ। মাথায় রাখতে হবে যতগুলো ভ্যারিয়েবল ততগুলোই সমীকরণ আমার চাই। ঠিক আছে, এটা আমাদের ক্লাস 9-এ শেখানো হয়েছিল যে যতগুলো ভ্যারিয়েবল ততগুলোই সমীকরণ চাই, তবে কি ওটা সমাধান করা যাবে। যদি ভ্যারিয়েবল বেশি হয়, সমীকরণ কম হয়, তাহলে কিন্তু সেটা সমাধানযোগ্য নয়। ঠিক আছে, সেটা সমাধান আমরা মানে কোনো একটা একক সমাধান বা কোনো একটা বিশেষ একটা ইউনিক সলিউশন কিন্তু আমরা বের করতে পারবো না। একক সমাধান কিন্তু দেওয়া সম্ভব হবে না যদি সমীকরণ কম হয়, ভ্যারিয়েবল বেশি হয়। আর যদি ভ্যারিয়েবল কম হয়, সমীকরণ বেশি হয়, তাহলে কোনো অসুবিধাই নেই, সেই ক্ষেত্রে অ্যান্সার আসবেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে 13x ইকুয়ালস টু 12y আসলো। আমাদের এখানে আরেকটা সমীকরণ আছে x প্লাস y ইকুয়ালস টু 18,750। তার মানে y ইকুয়াল টু 18,750 মাইনাস x। তো y এর মানটা বসিয়ে দিই, ইমপ্লাইজ দ্যাট 13x ইকুয়ালস টু 12 ইন্টু 18,750 মাইনাস x। ঠিক আছে, গুণ করে দাও। 13x এটা ইকুয়ালস টু 12 দিয়ে 18,750 কে গুণ করবো না, আমরা এইভাবে রেখে দেবো, মাইনাস 12x। 12x টাকে সাইড চেঞ্জ করাবো, তাহলে 13x
প্লাস 12x, এটা ইকুয়ালস টু 12 ইন্টু 18,750। তাহলে কত হয়ে যাচ্ছে? 25x, এটা ইকুয়ালস টু 12 ইন্টু 18,750। তাহলে x ইকুয়ালস টু 12 ইন্টু 18,750 বাই 25। কাটাকাটি কর। প্রথমে 5 দিয়ে কাটি, 5 5 25, 5 3 5 15, 37 হবে, 5 6 30, 5 7 35, আর 5 5 25, 0। আবার 5 দিয়ে কাটবো, 5 7 35, 5 5 25, 0। 12 দিয়ে 75 কে গুণ, দেখ তো কত আসে 12 দিয়ে 75 কে গুণ করলে? 12 ইন্টু 75 কত হয়ে যায় দেখো তো? 9,000। 12 ইন্টু 75 নাকি 12 ইন্টু 750? তাহলে 9,000 টাকা। তাহলে x এর মান হয়ে যাচ্ছে 9,000 টাকা। এখন আমাদের y এর মানটা বের করতে হবে। অতএব y ইকুয়াল টু, y এর মান কত? 18,750, তার থেকে 9,000 বিয়োগ, তার মানে y ইকুয়াল টু 9,750। তাহলে x আর y দুজনেরই মান আমরা পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে ব্যক্তিটি ছোট ছেলের জন্য রেখেছিল 9,000 টাকা এবং বড় ছেলের জন্য 9,750 টাকা রেখেছিল। ঠিক আছে, হয়ে গেল। দেখ 4 নম্বর, দেখ 4-এর দুটো অঙ্কে আমাদের করা, তাই না? 4-এর দুটো অঙ্ক সমাধান করে, যে দুটো অঙ্ক আছে দুটো অঙ্কই। সেকেন্ড অঙ্কটা একটু আগে করা হলো, ঠিক আছে? 1/a + 1/b + 1/x = 1/a + b + x। তাহলে ইম্পর্টেন্ট অঙ্ক তোরা মার্ক করে রাখিস এগুলোকে, হ্যাঁ, এগুলোকে ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে পয়েন্ট আউট করে রাখিস। আর এই যে আরেকটা অঙ্ক x - 3/x + 3 - x + 3/x - 3, এটা আগের দিন মনে হয় করানো হয়েছিল। এই অঙ্কটা করানোর টেকনিক কি ছিল? ধরতে হবে, তাই না? x - 3/x + a কিছু একটা ধরে, ব্যাস ব্যাস, একদম ঠিক, ভেরি গুড, ঠিক আছে। তারপরে তাহলে আবার 5-এর অঙ্ক থেকে স্টার্ট করছি, কলমের মূল্য, ঠিক আছে? ওই অঙ্কটা দিয়ে স্টার্ট করছি, কলমের মূল্যের অঙ্কটা। 13, হ্যাঁ, কলমের মূল্যটা হয়েছে না? ওটাও হয়ে গেছে, ভেরি গুড, ঠিক আছে। আমাদের তাহলে এখানকার বেশিরভাগ প্রবলেমই দেখতে পাচ্ছি রিসেন্টলি হয়ে গেছে। আচ্ছা, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এই অঙ্কটা করি তাহলে। একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 2000 বর্গমিটার, পরিসীমা বলা আছে 180 মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করো। একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার, পরিসীমা দেওয়া আছে 180 মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করতে বলছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, পরিসীমা দেওয়া আছে না? কত দেওয়া আছে পরিসীমা? আচ্ছা, ধরছি দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ y। দৈর্ঘ্য ধরলাম x আর প্রস্থ ধরলাম y। সমীকরণ তৈরি করতে হবে, সমীকরণ। তো সমীকরণ এখন বানাবো কি কি? দৈর্ঘ্য x ধরেছি, প্রস্থ y ধরেছি, কোশ্চেনে পরিসীমার ক্ষেত্রফল দুটোই দেওয়া আছে। তাহলে এখন সমীকরণ বানাতে হবে, বলো। xy = 2000, তাই তো? x + y, ঠিক বলি? 2 × x + y, ঠিক আছে। 2 × x + y, এটা কত? 180। 180, তার মানে এখান থেকে x + y = আসবে 90। আমাদের y এর মানটা যদি আমরা বের করি, y = আসবে 90 - x। এটাকে সমীকরণে বসিয়ে দিই। অতএব xy = 2000, তার মানে x × 90 - x, এটা = 2000। তার মানে 90x - x², এটা = 2000। তাহলে x² - 90x + 2000, এটা = 0। x² - 90x + 2000 = 0। মিডিয়াম করতে হবে।
মিডল টার্ম করতে হবে। তাহলে কত প্লাস কত করব? খুব সহজ। কত প্লাস কত করতে হবে? 50 প্লাস 40। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 এটা ইকুয়াল টু 0 করলাম। তার মানে এক্স কমন নিচ্ছি, এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন নিচ্ছি, এক্স মাইনাস 50 এটা ইকুয়াল টু 0। দ্যাট ইজ এক্স মাইনাস 50 ইন্টু এক্স মাইনাস 40 এটা ইকুয়াল টু 0। অতএব এক্স এর মান 50,40। এক্স এর দুটো মান আসলো, 50 আসলো আর 40 আসলো। এখন এক্স এর মান যদি 50 হয়, আমাদের এক্স আর ওয়াই দুজনই লাগবে। তাহলে এক্স এর মান যদি 50 হয়, ওয়াই এর মান কত হবে? 40। আর এক্স এর মান 40 হলে ওয়াই এর মান 50। অতএব এক্স ইকুয়ালস টু 50 হলে ওয়াই ইকুয়াল টু 90 মাইনাস 50 দ্যাট ইজ 40। আর এক্স ইকুয়াল টু 40 হলে ওয়াই ইকুয়াল টু 90 মাইনাস 40 দ্যাট ইজ 50। দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই বেরিয়ে গেল। ঠিক আছে, ওকে, গুড, ভেরি গুড। চলে যাও, দেখো 8 নম্বর অঙ্ক। একটি সমকোণী চৌপলের কর্ণের বর্গের সাংখ্যমান, ওই অঙ্কটা। কোশ্চেনটা পেয়েছো? একটি সমকোণী চৌপলের কর্ণের বর্গের সাংখ্যমান যদি তার সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের অর্ধেক হয়, তবে প্রমাণ করো যে এটি একটি ঘনক। 14 নম্বর অঙ্ক। কোশ্চেনে বলা আছে একটি সমকোণী চৌপল। সমকোণী চৌপল মানে জিনিসটা কি হয়? সমকোণী চৌপল আয়তঘনক। মনে রাখতে হবে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো। সমকোণী চৌপল মানে হয় আয়তঘনক। তো আয়তঘনকের কর্ণ, আয়তঘনকের কর্ণ, কর্ণ মানে কি? কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনকের কর্ণ মানে কর্ণের দৈর্ঘ্য। তো সবার প্রথম কোশ্চেন এটাই ওঠে যে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি ছিল? রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। কি বলেছে এখানে কোশ্চেনে? যে একটি সমকোণী চৌপলের কর্ণের বর্গের সাংখ্যমান যদি তার সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের অর্ধেক হয়। আমি ধরে নিচ্ছি সমকোণী চৌপলটার দৈর্ঘ্য এক্স, দৈর্ঘ্য ধরলাম এক্স, প্রস্থ ধরলাম ওয়াই, আর উচ্চতা ধরলাম জেড। ঠিক আছে, তাহলে তার কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য সেটা শ্রেয়াংশী যেটা বললো কি, যে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসগুলো ভুললে চলবে না নেহা। ঠিক আছে, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার হলো। কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন কর্ণের দৈর্ঘ্য যেটা এলো, বলা আছে এর বর্গ সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেকের সমান। তো সমগ্রতলের ক্ষেত্রফল কত? সমগ্রতলের ক্ষেত্রফল তার সূত্র কি হবে? একটু আগে তুই বলছিস না, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? এক্স, প্রস্থ কত? ওয়াই, এক্স ইন্টু ওয়াই প্লাস কি হবে? মানেটা কি বল? ওয়াই ইন্টু জেড প্লাস আরেকটা বাকি থাকলো কি? তাহলে জেড এক্স। ঠিক আছে, তো শর্তানুসারে কি হবে? শর্তানুসারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম। হ্যাঁ, ইম্পর্টেন্ট প্রবলেম। শর্তানুসারে সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণটা বল, সমীকরণ বানা। কোশ্চেনে যেটা বলা আছে সেই কোশ্চেন ডিটেলসটা পড়ে সমীকরণ বানাও, আমাকে বলো, আমি লিখছি সেটা। কোশ্চেন থেকে একটা সমীকরণ বানানো যাবে, সেই সমীকরণটা বানাও, আমাকে বলো, আমি লিখছি। তাহলে রুটে স্কোয়ার করলে কি হয়? তার মানে তাহলে হবেটা কি? এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা ইকুয়াল টু 2xy plus yz plus x by 9 মানে কি মানে xy plus yz plus z। ভেরি ভেরি গুড। ঠিক আছে, এই হয়ে গেল সমীকরণ। এই সমীকরণ সমাধান করে আমাদের দেখাতে হবে যে জিনিসটা আসলে আয়তঘনক না, ঘনক। ঠিক আছে, তো এখন ঘনকের বৈশিষ্ট্য কি? ছটা বাহুই সমান, তার মানে ওখানে কি কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে ব্যাপার আসবে? আসবে না। আলাদা আলাদা করে কি কোনো জিনিস আসবে? আসবে না। সেক্ষেত্রে দৈর্ঘ্য যা প্রস্থও তা উচ্চতাও একই মানে, তাই না? তার মানে এক্স ওয়াই জেড এর মান কি মানে আলটিমেটলি হলে কি হলে পরে এটা ঘনক হয়ে যাবে? কি প্রমাণ করতে পারে এটা ঘনক হবে? ভাব। আমি ধরেছি একটা আয়তঘনক যার বাহুর দৈর্ঘ্য হলো এক্স ওয়াই আর জেড। এক্স্যাক্টলি, মানে আমাকে দেখাতে কি হবে? এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। কারণ আমি এখান থেকে কি করে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড আনবো? খুব পপুলার কোয়েশ্চেন এটা। ঠিক আছে, না না না, এই সমীকরণটার থেকে তোমাকে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড আনতে হবে। কি করে? এটা মোস্ট প্রবাবলি এই যে সমীকরণটা, এই সমীকরণটা সম্ভবত 7 কি 8 এর একটা সমীকরণ। ঠিক আছে, এখান থেকে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড আনা যায়। কোশ্চেন হচ্ছে কি করে? পারবি? পারবি? দেখ, সর্বপ্রথমত এদের তিনজনকে বাদিকে নিয়ে আসি, ভালো করে দেখে নে, শিখে নে। হলো, এরপরে উভয় পক্ষের সাথে 2 গুণ করে দিই। উভয় পক্ষের সাথে 2 গুণ করে দিলাম। সাই এবার 0 সাথে 2 গুণ করলে তো 0 হয়ে যাবে, আর এখানে প্রত্যেকের সাথে 2 বসে যাবে। তো 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx, এটা ইকুয়াল টু 0। হলো, কত আছে? 2x স্কোয়ার। 2x স্কোয়ার মানে দুটো x স্কোয়ার, দুটো x স্কোয়ার যোগ হলে তবে 2x স্কোয়ার পাওয়া যায়। তো আমরা কি করব? একটা x স্কোয়ার নিলাম, সেই x স্কোয়ারকে আমি মাইনাস 2xy এর সাথে রাখলাম, আর এখানে যে 2y স্কোয়ার আছে ওখান থেকে একটা y স্কোয়ার নিলাম। হলো, নিয়ে কি তৈরি হলো? এটা একদম খেয়াল করে দেখ, একটা y স্কোয়ার, দুটো y স্কোয়ার ছিল, একটা y স্কোয়ার নিয়েছি, তার মানে এখন একটা y স্কোয়ার আছে। আমি প্লাস দিয়ে ওই y স্কোয়ারটাকে লিখলাম। তারপরে এই যে মাইনাস 2yz এটাকে লিখলাম, আর এখানে কয়টা জেড স্কোয়ার ছিল? দুটো, একটা জেড স্কোয়ারকে এর সাথে রাখলাম। একটা জেড স্কোয়ার এখনো বাকি, ওকে আমি প্লাস জেড স্কোয়ার হিসেবে লিখলাম। এখন একজনই বাকি আছে, মাইনাস 2zx, আর এখনো আমার কাছে একটা এক্স স্কোয়ার বাকি আছে, তাই না? কারণ 2x স্কোয়ার ছিল, একটাই ব্যবহার করছি, এখন একটা এক্স স্কোয়ার বাকি আছে, ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করে দেখ, এখান থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার পাওয়া যাচ্ছে, এটা ইকুয়াল টু 0 হচ্ছে। ঠিক আছে, করে নে। তারপরে আরেকটা যুক্তি, এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক, আর ভালো হয়েছে বেসিক্যালি এই পার্টটার জন্য, এই জায়গাটার জন্য। ঠিক আছে, এগুলো মিক্স আপ করা যখন প্রবলেমগুলো আসে না, এগুলো বেশ ভালো হয়ে যায়। ঠিক আছে, 3 মার্কসের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, তাহলে দেখ, এখান থেকে দেখ আমরা কি দেখতে পাচ্ছি যে তিনটা বর্গের সমষ্টি 0। যখন একাধিক বর্গের সমষ্টি 0 হয়, জানিস কি কনক্লুড করা হয়? একদম, প্রত্যেকটা বর্গ পৃথক পৃথক ভাবে 0 হয়। একাধিক বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে প্রত্যেকটা বর্গ পৃথক পৃথক ভাবে 0, মানে কথাটা মানে কি? অতএব যেহেতু, বা আমরা জানি এভাবে লিখবো, আমরা জানি বর্গের সমষ্টি
বর্গের সমষ্টি সমষ্টি 0 হলে প্রতিটি বর্গের মান পৃথক পৃথকভাবে 0। অতএব x মাইনাস ওয়াই তার স্কোয়ার এটা ইকুয়াল টু 0, কমা y মাইনাস জেড তার স্কোয়ার এটা ইকুয়াল টু 0, কমা জেড মাইনাস এক্স তার স্কোয়ার এটা ইকুয়াল টু 0। কোন একটা রাশির বর্গের মান যদি 0 হয় কি কনক্লুড করি? একটা রাশির বর্গের মান 0, তার মানে রাশিটাই শূন্য হয়, তাই না? তার মানে এখান থেকে আমি লিখতে পারি x মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু 0, এখান থেকে লিখতে পারি y মাইনাস জেড ইকুয়াল টু 0, এখান থেকে লিখতে পারি z মাইনাস এক্স ইকুয়াল টু 0। x মাইনাস ওয়াই যদি 0 হয়, ওয়াইটাকে ওই পাশে নিয়ে যা, কি পাবি? x ইকুয়াল টু খেয়াল করে 0, হ্যাঁ, তাহলে কত হচ্ছে y, তাহলে আমরা কি পেলাম? x ইকুয়াল টু y, একদম ঠিক। তারপরে y মাইনাস জেড ইকুয়াল টু 0 হলে কি পাবো? y ইকুয়াল টু z, আর z মাইনাস x ইকুয়াল টু 0 হলে z ইকুয়াল টু x। অতএব কনক্লুশন কি হলো? x ইকুয়াল টু y ইকুয়াল টু z। তার মানে x, y আর z তিনটারই মান সমান। x কি ছিল? দৈর্ঘ্য। y কি ছিল? প্রস্থ। z কি ছিল? উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। যে ত্রিমাত্রিক দেশে মানে ত্রিমাত্রিক ফিগারে x দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হয় তাকে কি বলা হয়? ঘনক। অতএব লিখব, অতএব প্রদত্ত কি লেখা আছে তবে প্রমাণ করো এটি একটি ঘনক। অতএব প্রদত্ত সমকোণী চৌপলটি প্রকৃতপক্ষে একটি ঘনক। বোঝা গেছে তো? ব্যাস, ক্লিয়ার হয়েছে? গুড।